কাজ হয়ে হ্যালো গেছে, গাইস, দ্রুত চল। আমাদের একে স্টোরি মেইন রোডে প্যাকেট পৌঁছে দিয়ে চ্যানেলে স্যারের আপনাদের কাছে আসতে হবে। সবাইকে ওয়েলকাম। এমনিতেই ব্যাটার মাথা প্রতিদিন গরম। নতুন নতুন রোমান্টিক স্যার, যদি থ্রিলিং নতুন ব্যবসায় অ্যাডভেঞ্চার মুনাফা না হয়? প্রেমের গল্প শোনার নতুন জন্য কাজটা কি আমাদের স্যার? পাশে থাকতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। চিরকুট হাতে এক তিমি রাত্রি কেটে যাচ্ছে বসে থেকেই। চারু অদ্ভুত রকমের চুপচাপ। হিসেব মেলাতে লাগলো কাব্যের লিখে রাখা কথাগুলোর। আশি আশি মানে কি? কোথায় গেছে সে? আবারও কাব্যিক কথাও লিখেছে, হাওয়ায় মিশে নাকি আসবে ভালোবাসা অনুভব করাতে। পাগলের প্রলাপ। সম্পূর্ণ মুখ জুড়ে কালো মেঘের আচ্ছন্নতা। মেঘমেদুর আকাশের তাতে কি? প্রকৃতির কিছু আসে যায় এতে? তারা তাদের মতন ব্যস্ত। দাপট দেখাচ্ছে। তীব্র বায়ুপ্রবাহে পায়ের কাছে এসে পড়ল কালো কুচকুচে রঙের শার্টটি। আলমারির হাতলে আটকে ছিল। পায়ের কাছে শেষ শেষ অনুভূতি ধ্যান ভাঙায় চারুর। ঝুঁকে তুলে নিল শার্টটি। এক দৃষ্টিতে চেয়ে থেকে প্রশ্ন করল নির্জীব শার্টটিকে। সত্যি চলে গেছেন? ফিরবেন না কখনো? তড়াক করে উঠে দাঁড়ালো চারু। আকস্মিক ক্রোধে উন্মুক্ত হয়ে ওঠে। বারান্দায় হনহনিয়ে পা বাড়ায়। উদ্দেশ্য আঞ্জাত। রেলিং ঘেঁষে দাঁড়িয়ে দেখলেও ঠিক সেখানেই বসে পুকুর পাড়ে দুঃখ বিলাস করছে। একবারিয়ে ডাকতে চাইল, পারল না। উপলব্ধি করতে পারলেও গলা দিয়ে কথা বের হচ্ছে না। বিষাক্ত লাগতে শুরু করেছে চারুর সবকিছু। এই রাত, এই হাওয়া, এই প্রকৃতি। কেমন অনুভূতি এটা! বিরক্তি সৃষ্টি করছে নিজের প্রতি। এক অদ্ভুত পুরুষালী ঘ্রাণ নাকে মুখে এসে লেপটে গেল। দারুণ রকমের এক অস্বস্তি অনুভব হচ্ছে। কেন? আর কোথাও থেকে আসছে এই সুবাস। বেশ পরিচিত, খুব বেশি পরিচিত। অস্থির চিত্ত আর দিশেহারা দৃষ্টি। চোখ পড়ে হাতে থাকা কাব্যের শার্টে। হ্যাঁ, এখান থেকেই ভেসে আসছে। পুনরায় আবারও দৌড় লাগায় ঘরে। সুইচে হাত চেপে সবগুলো বাতি জ্বালিয়ে দিল। ঘরে যে পর্যন্ত চোখ যাচ্ছে খুঁজে নিচ্ছে, কোনো কোনা যেন বাদ না যায়। হাত থাপড়ে আলমারি খুলল। কাব্যের কোনো কাপড় এখানে নেই। আলমারিটাও সম্পূর্ণ খালি। এরই মাঝে মনে পড়ল সে তো কোনো লাকেজ আনেনি আসার পথে। চারুর লাকেজ ছাড়া আর কোনো লাকেজ ছিল না। নিজের দুনিয়াতে এতটাই মগ্ন ছিল, এসব নিয়ে চিন্তা করার সুযোগ হয়ে ওঠেনি। এখানেই রয়ে গেছে মাত্র একটা শার্ট। কাল রাতে পরে ঘুমিয়েছিল। বিশাল আকারের বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে দুজন ব্যক্তি। পূর্ব প্রস্তুতি নিচ্ছে। শিকলে আবদ্ধ মানবের জ্ঞান ফেরাবে। আদেশ আসলেই পানির বর্ষণ হবে তার উপর। অর্ধ জ্ঞান থেকে পূর্ণ জ্ঞানে আনা হবে তাকে। অবশেষে আদেশ আসলেও পানির ঝাপটা মুখে এসে বিচ্ছে। বাঘের গর্জন তুলে জ্ঞান ফিরে। হাত পা আবদ্ধ, কালিতে লেপ্টে রয়েছে সারা দেহ। অজস্র আঘাতের দাগকে এই কালো কালিও লুকাতে পারল না। নাক বেয়ে গড়িয়ে পড়া রক্ত শুকিয়ে গিয়েছিল। পানির সাথে মিশে পুনরায় তরতাজা হয়ে উঠেছে। ভেজা চুলগুলো নুয়ে পড়ল কপালে। আঁখি পড়ল বেয়ে শিশির বিন্দু গড়িয়ে পড়ে। ধুন্দলা চোখের সামনে কেন যেন একটা মুখ ভেসে ওঠে। চারুলতা। মূর্যুত খটখট আওয়াজে এই কল্পনাতেও বেশিক্ষণ টিকতে পারল না। শব্দ এসে থামে ঠিক কাব্যের নিকটে। একটা হাত ভেজা চুলগুলো বুলিয়ে দিয়ে বলল, বাবা, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। কেন নিজের ভুলে বারবার আঘাতপ্রাপ্ত হও বলো তো? ফসফস নিঃশ্বাসে মাথা ঝাড়া দিল কাব্য। হাত পা বাহু শক্তভাবে আবদ্ধ চেয়ারের সাথে। পিটপিট চোখ জোড়া সামনে দাঁড়ানো ব্যক্তির পানে তুলে বলল, কতবার আঘাত করবেন? একদিন ক্লান্ত হয়ে পড়বেন। এত বছরের কান্তি স্পর্শ করতে পারিনি আমাকে, আর পারবে বলে মনে হয়? ব্যঙ্গাত্মক হাসি মুখ নিয়ে কাব্যের জবাব দেয়, কাপুরুষ। শক্ত থাপ্পড় পরে কালে রাগে গজগজ করতে লাগলেন। ভেবেছেন এক থাপ্পড়ে দমে যাবে। নড়বড়ে ঘাড় নিয়ে পুনরায় ফিরে তাকায়। হাসছে তার ছেলের হাসি। রাগ দ্বিগুণ বেড়ে যাওয়ায় কাব্যের চুল টেনে বলতে লাগলেন, আমি কাপুরুষ হলে তোর গায়েও ওই রক্তই বইছে। তুইও কাপুরুষ। গা ঢাকা দিয়ে ছিলি এতদিন। যেই তোর দুর্বল জায়গায় আঘাত করলাম, লেজ নাড়িয়ে আমার কাছে এসে ধরা দিয়েছিস। তুই আমাকে ভালো মতন চিনিস কাব্য। আমার সাথে বিশ্বাসঘাতকতার ফল কত মানুষ প্রাণ হারিয়েছে। ওই তালিকায় নিজের ছেলেকে রাখতে আমি কার্পণ্য বোধ করব না। দম ফুরালেই ফুস। আমার আগে তোর দম ফুরাবে। ভালোই ভালোই বলে আমার আগে তোর দম ফুরাবে। ভালোই ভালোই বলে দে প্রমাণগুলো কই রেখেছিস। তুই মরবি সাথে তোর রক্ষিতাও। গর্জে উঠে কাব্য। চোখ রক্ত লাল হয়ে উঠল। বলল,
আমার স্ত্রীও। বিয়ে করেছে ওকে। খবরদার যদি ওর নামে উল্টাপাল্টা কোনো কথা আসে এখানে। হাসির ধ্বনি শোনা গেল। চার দেয়ালে বাড়ি খাচ্ছে রসিক কণ্ঠে উত্তর এলো, ওহো শ্রী, যাক বৌমাও তাহলে মৃত্যু পথযাত্রী। কেন? সকল হিসেব নিকেশ আমার সাথে। এখানে চারুলতা কেন আসছে? আমার সঙ্গে লাগার দম নেই কবি সাহেব? বাঘের বাচ্চা বাঘ হয়। আমাকে পুরো দমে টক্কর দিয়েছো বাবা। আই এম প্রাউড অফ ইউ। কিন্তু ভুলে যেও না, আমিও তোমার বাবা। আর কি বললে? চারু এখানে আসছে? ভুলে গেলে নাকি চঞ্চল আঙ্কেলকেও? কেন দুর্বলতা ঘিরে ধরছে? মজবুত থাকার চেষ্টা আরও গুড়িয়ে ফেলছে তাকে। যতবার চারুর নাম কানে এসে লাগে ততবারই দুর্বল অনুভব করে কাব্য। তেজহীন হয়ে ওঠে সর্বাঙ্গ। এতটা তাকে তার শরীরের আঘাতও পীড়িত করছে না যতটা চারুলতার নাম। বারবার চোখের সামনে ভেসে আসতে শুরু করলো তার মুখটা। পানির আড়ালে অশ্রু ধামাচাপা পড়ে গেল। প্রমাণগুলো আমার হাতে তুলে দেওয়ার জন্য তোমার হাতে মাত্র 48 ঘন্টার সময় দিলাম। আর খবরদার, কোনো চালাকি না। আপনি আমার বাবা নন। হোয়াট এভার কাব্য, এখন সম্পর্ক নিয়ে ঘাটাঘাটি করার সময় নেই। ডু ইট ফাস্ট। রুমটা সম্পূর্ণ অন্ধকারে ঢেকে গেল। আধার কক্ষে অনুশোচনা গ্রাস করে ফেলতে শুরু করেছে কাব্যের হৃদয়। কি মস্ত বড় ভুল করে ফেলেছে সে। নিজের হৃদয়ের ঝড় থামাতে তার প্রিয় মানুষের জীবনের ঝুঁকি হয়ে দাঁড়ালো। আমি তো শুধু ভালোবেসেছিলাম চারুলতা, তোমাকে বিপদে ফেলে দিলাম। কেন আমার ধূসর হৃদয়ে রং মেশালে তুমি? স্বার্থপরের মতন তোমাকে আঁকড়ে নিয়ে তোমার থেকে এতটা দূরে চলে আসতে হয়েছে আমাকে। স্বার্থপর কাব্য, খারাপ নিকৃষ্ট বিপদ ডেকে এনেছি তোমার জীবনে। আমি প্রেমিক পুরুষ হতে পারিনি। তুমি সঠিক ছিলে, আমি একটা ভুল। বদ ছেলেটাকে দেখছিল যে কাল থেকে। চলে গেছে মা? সোজাসাপটা উত্তর চারুর। চারুর কথায় বিস্তারিত জানতে চেয়ে শায়লা প্রশ্ন করলেন, কোথায় গেছে? জানি না, তবে হ্যাঁ ফিরবে না আর। মেয়ের উত্তর কাটকাট। এতটা বিরক্তি ভরা মুখে কোনোদিনও উত্তর দেয়নি। উঁচু স্বরে কথা অবধি বলেনি। আজ ভঙ্গিমা ভিন্ন। কাব্য চলে গেছে আর ফিরবে না। এবারও এই কথার পরিপূর্ণ অর্থ বুঝলেন না। আবার প্রশ্ন ছুড়লেন, কি বলছিস চারু? অর্থিক কথা না বলে সম্পূর্ণটা বল। এটাই সম্পূর্ণ কথা মা। কাব্য আপনার চলে গেছে। চলে না, পালিয়ে গেছেন। আমার সাথে হয়তো এতটুকু সংসার করার ইচ্ছে ছিল। ভালোবাসা ভালোবাসা বলে গলা ফাটিয়েছেন। মন ভরে গেছে হয়তো, তাই চলে গেছে। গায়ে আর জোর নেই, জীর্ণশীর্ণ দেহ। তারপরও হাত চালালেন। হুলচেয়ার টেনে চারুর কাছে এসে দাঁড়ালেন চঞ্চল সাহেব। মেয়ের হাত টেনে চিন্তিত স্বরে বললেন, কোথায় গেছে কাব্য? তোকে বলে গেছে? বলার প্রয়োজন বোধ করেনি। এদিক ওদিক চেয়ে চঞ্চল সাহেব চয়নকে ডাকেন। আদেশ করেন, গিয়ে দেখ আমজাদ আছে কিনা, ডেকে আন দ্রুত। বাবা, খারাপ ছেলের বন্ধুটা সারা রাত পুকুর পাড়ে বসেছিল। আমি সকালেও দেখেছি ওকে সেখানে। ডেকে আন। চয়ন বাবার কথা অনুযায়ী ছুটে গেল। পায়ে জুতোটুকু ঠিক মতো পড়েনি, পড়ে যেতে নিচ্ছিল। তবে নিজের ছোট্ট দেহকে ভালোভাবেই সামনে নিয়েছে। হাঁপাতে হাঁপাতে আমজাদের কাছে দাঁড়িয়ে জানায় তার বাবা ডেকেছে। ভারাক্রান্ত মুখশ্রী নিয়ে একাকী বসে বারবার মনে পড়ছে কাব্যের বলা কথাগুলো। আমার পরিবারকে দেখে রাখতে পারবে না আমজাদ? তুমি আমার ভাইয়ের চেয়েও আপন। তোমাকে আমি অনেক বড় একটা দায়িত্ব দিলাম। আর হ্যাঁ, বিয়ে করতে চেয়েছিলে না? করিনি একটা বিয়ে। নিজের সংসার সাজিও। আমি চারুলতার চোখের মায়া আমার জন্য মায়া দেখেছি। এতটুকুই আমার জন্য যথেষ্ট। আমার চারুলতাকে দেখে রেখো। আমি থাকবো না, কিন্তু তোমার মতন একজন মানুষ সারা জীবন আমার হৃদয়ে বিশেষ স্থান দখল করে থাকবে আমজাদ। আবারও ডেকে বসে চয়ন। ধ্যান ভাঙতেই বাহু ধাক্কাচ্ছে। উঠে চলে আসে চয়নের সাথে। দরজা ডিঙ্গিয়ে ভেতরে আসলো। চঞ্চল সাহেব সময় ব্যয় না করেই আমজাদের দিকে এই প্রশ্ন ছুড়ে দেয়। কাব্য কোথায়? শক্ত করে ঠোঁট চেপে দাঁড়িয়ে আছে আমজাদ। উত্তর দিতে রয়েছে পারো। নীরবতাকে বেছে নিল। দেখাক সেটা বেয়াদবি। কিছু জিজ্ঞেস করেছি, কাব্য কোথায়? বলতে পারবো না। কেন? আদেশ অমান্য করতে পারবো না আমি। চারু ঝাঁঝালো বাক্য ছুড়ে দেয় আমজাদের দিকে। আপনাকে রেখে গেছে কেন? হ্যাঁ, নিজে চলে গিয়েছে। আপনাকে কি তামাশা দেখতে রেখে গেছে? কি চান আপনারা বলেন তো? টাকার গরম? সবই টাকার গরম। একটু মনে আবেগ জেগেছিল, ফুরিয়ে গেছে। এখন সেও লাপাত্তা। ম্যাডাম, চুপ থাকেন। আপনিও
আপনার স্যারের মতো একজন মানুষ। থাকবো না এখানে। কাব্য আপনাদের দয়ায় বাঁচতে চাই না আমি ফিরে যাব ওই ভাঙাচূড়া বাড়িতে। আর খবরদার আমাকে আটকানোর চেষ্টা করছেন। স্যার অনেক কষ্ট পাবে ম্যাডাম। এগুলো যা দেখছেন সব আপনাদেরই। আপনারাই চলে যাবেন? কি করে আমাদের? আমার বাবার কোনোদিন অঢেল সম্পত্তি ছিল না। আমার পৈতৃক অধিকার নেই এখানে। আমরা এখানে থাকছি না, কখনো না। চিৎকার চেঁচামেচির এক পর্যায়ে ধপ করে বসে পড়ল চারু। চেয়ারের হাতলে বাড়ি খেয়ে তীব্র ব্যথা অনুভব করলো। মাথাটা ভন ভন করছে। এত রাগের কারণ কি? চারিদিকে সব কিছুতে যেন বিষ মিশ্রিত। এখানেই থাকতে হবে আপনাদের। এটাই আপনাদের বাড়ি। আর একটা কথা ম্যাডাম, স্যার কোনো ভুল করেনি। চারু এক মুহূর্ত দাঁড়ায়নি, ঘরে দৌড়ে গেছে। শব্দ করে দরজা বন্ধ করেছে। এই বিকট আওয়াজে উপস্থিত সবাই কেঁপে উঠল। চঞ্চল সাহেব কপালে হাত রাখলেন। কাব্যের সাথে কথা বলতে যাচ্ছিলেন গতকাল থেকেই, সুযোগ হলো না, নাকি কাব্য ইচ্ছে করে সুযোগ দেয়নি? এড়িয়ে গেছে খুব সাবধানে। সে কি আন্দাজ করতে পেরেছিল চঞ্চল সাহেবের চিন্তা? কবির অনেক খারাপ ধরনের লোক, মানুষ নয় জানোয়ার সে। প্রার্থনা করি শায়লা যেন কাব্য যেখানে আছে সুস্থ থাকুক। আমি এখনো কাব্যকে বিশ্বাস করতে পারছি না চারুর বাবা। ভুল করছো শায়লা, একদিন পস্তাবে, অনুশোচনা করবে। কাব্যকে প্রশ্ন করেছিলাম ও কি ওর বাবার মতো, সে উত্তর দেয়নি। কিন্তু আমি আজ বলছি কাব্যর বাবার মতন নয়। মাঝরাতে দরজায় করাঘাতে শব্দ আসছে। গভীর ঘুম থেকে জাগ্রত করার জন্য যথেষ্ট। অতিরিক্ত রাগের ফলে মাথা ধরেছিল। মাথা ব্যথা নিয়ে কোনো রকম চোখটা বুঝতেই বাধাপ্রাপ্ত হয়। তপ্ত নিঃশ্বাস ফেলে চুল বাঁধতে বাঁধতে দরজা খুলো। সামনে দৃষ্টি পড়তেই চক্ষু ছানা পড়া। কাকে দেখছি চোখের সামনে? দৃষ্টি ভ্রম নয় তো? মাদক মিশ্রিত কণ্ঠস্বরে প্রশ্ন এলো দরজার ওপার থেকে। ঘুমিয়ে পড়েছিলে চারুলতা? উত্তর দিতে পারল না, শুধুই চেয়ে রইল চারু কাব্যের দিকে। ফিরে এসেছে তাহলে? হৃদয়ে কোনো স্থানে যে শূন্য অনুভব করছিল সেটা পূর্ণ হলো। কাব্যের শার্টের হাতা গুটিয়ে ভেতরে আস্তে আস্তে বলল, শুনলাম রেগে গিয়েছিলে আমজাদের ওপর। আমি নাকি তোমাকে ফেলে পালিয়েছি। আমি এই কাজটা করতে পারি বলো? তোমাকে ছাড়া যে আমার একটা মুহূর্ত চলে না। তো গিয়েছিলেন কেন? যত সব ঢং। দেখলাম কতটা ব্যাকুল হতে পারে তোমার হৃদয় আমার জন্য। আমার নিজেকে জয়ী মনে হচ্ছে জানো। অবশেষে তোমার মনে একটু হলেও আমি জায়গা করতে পেরেছি। একদমই না, ভুল ভাবছেন। তারপর বলো। ঝুঁচিয়ে চারু প্রশ্ন করলো, কি বলবো? বলো যে আপনি ভুল হ্যাঁ, আপনি ভুল। আর চারুলতা সঠিক। কাব্যের মুখের হাসি চারুকেও হাসতে বাধ্য করলো। স্বস্তি পেয়েছে বটে, সেটা কি স্বীকার করবে? কখনো না। তাকে ধন্যবাদ দেবার কথা ছিল, দিবে না, একদম দিবে না। এত বড় নাটকটা করলো কেন? ঠিকই তো আবার ফিরে এসেছে অসভ্য লোক। সত্যি একটা ভুল মানুষ সে। কানে বাজলো আরো একটি কণ্ঠ, বাহুতে ঝাঁকুনি অনুভব করছে। মায়ের আওয়াজ। ঘুমটা ভেঙে যায় চারুর। চক্ষু সম্মুখে সব স্পষ্ট হয়। এই মাত্রই তো রাত ছিল, দিনের আলো এলো কোথা থেকে? আর কাব্য বিছানার এই দিকটায় কাব্য দাঁড়িয়েছিল। কোথায় গেল? মা কি করছে এখানে? ঝিম ধরে গেল মাথায়। কি হচ্ছে? সবটা পরিষ্কার হওয়ার আগে শায়লা বলে উঠলেন, আমরা অজ্ঞান হয়ে গেছে চারু, দ্রুত আয়। আমরা অজ্ঞান হয়েছে শুনে আর কিছু ভাবনা চিন্তার সুযোগ নেই। তড়িঘড়ি করে বেরিয়েছে। পুকুর পাড়ে জ্ঞানহীন পড়ে আছে। তাকে ঘেরাও করে দাঁড়ানো কয়েকজন গার্ড। বোঝা গেল আমজাদের পাশাপাশি গার্ডরাও রয়ে গেছে এখানেই, শুধু তাদের বসই নেই। এতক্ষণ যেই কল্পনা রাজ্যে ডুবেছিল সেটা ছিল মূলত স্বপ্ন, মিথ্যে স্বপ্ন। আমজাদের কাছে গিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠে চারু। কি করে অজ্ঞান হলো? বাকি গার্ডরা মুখে পানি ছিটিয়ে কাজ হয়নি। চারু এই অবস্থায় ডক্টর ডাকার জন্য আগ বাড়ে। একজন গার্ড এসে সামনে দাঁড়িয়ে বলল, কোথায় যাচ্ছেন ম্যাম? ডাক্তার ডাকতে। আপনি বাইরে যেতে পারবেন না। সরি ম্যাম, আমরা ডাক্তারকে ডাকছি। তেতে উঠে আবারও গার্ডকে ধমকে বলে উঠল, তাহলে এতক্ষণ কি সার্কাস দেখেছেন? একটা মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছে, এখনো ডাক্তার আনার প্রয়োজন বোধ করেননি? সরি ম্যাম, ভুল হয়ে গেছে। বিড়বিড় করে চারু বলল, ভুল মানুষের সাথে থাকলে ভুল তো হবেই। আমজাদের জ্ঞান ফিরেছে। বিগত সারাদিন না খেয়ে থাকায় জ্ঞান হারিয়েছিল। পানি অবধি মুখে তুলিনি। এটাই জানালো ডাক্তার। তাকে খাবার আর মেডিসিন দিয়ে গেছে। চারু বুকে হাত বেঁধে দাঁড়ালো আমজাদের সামনে। মুখটা কঠিনতায় ভরা।
এখনই কিছু বলবে বলে ভেবে নিল আমজাদ। হলেও তাই। চারু বলে ওঠে, শোক পালন করছেন, নাকি এটা বোঝাতে চাচ্ছেন আপনাকে আমরা খাবার দেই না? আমাদের এই অধিকারটাও নেই। আমরা নিজে আপনার স্যারের টাকায় চলছি, সেখানে আপনাকে না খাইয়ে রাখার দুঃসাহস করতেই পারি না। চুপচাপ সামনে রাখা খাবার খাবেন। বেরিয়ে যাওয়ার পূর্বে আরও কিছু যোগ করে বলল, ঘরের বাইরে থাকেন কেন সারাদিন? এখানে থাকবেন, খাবেন দাবেন আর ঘুমাবেন। আর কোনো কাজ নেই আপনার। চারু চলে গেছে। চারু চলে গেছে, যাওয়ার পানে চেয়ে রইল আমজাদ। কথার ঝাঁজ ঠিক কাব্যের মতন, শুধু চারুর কাছে চুপ বনে থাকতো। মাতোয়ারা ছিল চারুলতায়, তবে চারু কাব্যের মতন মোলায়েম হৃদয়ের না। রুষ্টতার মাঝেও অন্যরকম তৃপ্তি ছিল, আর চারুর রুষ্টতায় বিষাদ। চারুর মন মেজাজ খিটখিটে। কদিন হতে চলল ঠিকমতো কথা বলে না, অথচ গল্পের ঝুড়ি খুলে বসার অভ্যাস ছিল। বাবা মা ছিল তার প্রথম বন্ধু। কখন মেয়ে থেকে অভিভাবক হয়ে উঠতে শুরু করেছিল, কাব্য যাওয়ার পর থেকে মুখটা তেতো হয়ে গেছে। আগুন বর্ষণ করে কথায় কথায় প্রয়োজনের চেয়ে বেশি কথা বলা হয় না। ঘরের এক কোণায় পড়ে থাকতে থাকতে একগুঁয়ে হয়ে যাচ্ছে মেয়েটি। দিন রাতের পরিবর্তনে আজ 7 দিন, কাব্যের হারিয়ে যাওয়ার 7 দিন। বিকেলেই পরীক্ষার ফলাফল আসবে। কোনো মাথা ব্যথা নেই চারুর, না আছে কোনো চিন্তা। একাকী বারান্দায় বসে রাগ বিসর্জন করছে। বাইরে যেতে চেয়েছিল নতুন ভাড়া বাড়ি খোঁজার উদ্দেশ্যে, যেতে পারেনি। তাকে যেতে দেওয়া হয়নি, বিশেষ কোনো কাজ আর অর্ডার ছাড়া এক পা বাইরে দেওয়া নিষিদ্ধ। যেভাবে কাছে থেকেও আটকে রেখেছিল, ঠিক একইভাবে হারিয়ে গিয়ে বেড়াজালে বেঁধে রেখে গেছে। চারু আকাশপানে চেয়ে প্রশ্ন ছুড়ে দেয়, আসলে কি চাই এই লোক? চলে গেছে, তারপরও তার নিয়মমাফিক কেন চলবো আমরা? বাইরের জগৎ কি দেখতে পারবো না আর? চনের স্কুল বিশেষ কারণে বন্ধ, না হয় তার উসিলায় বের হওয়া যেত। নানান চিন্তা চারুর মাথায়। ফলাফল আসলেই তো তার বের হতেই হবে। তখন তখন কি করে আটকাবে? পুকুর পার্কে নিজের সময় কাটানোর স্থান হিসেবে বেছে নিয়েছে। এখানেই বসে থাকতে ভালো লাগে। এই জায়গায় বসবাস ছিল কাব্যের। ঢাকা আসলে এখানেই থাকতো, বাকিটা সময় পার করতো সন্দ্বীপে। চারুদের জন্য বাধ্য হয়ে অন্যত্র থেকেছে। পুকুর পাড়ে বসে গল্প শোনা হয়েছে, কাব্যের অতীতের গল্প। হেসেছে সে বহুবার। সে ফিরবে, এই প্রশ্নটা সম্পূর্ণ অনিশ্চিত। নিজেকে স্বেচ্ছায় যেখানে ঠেলে দিল, সেখান থেকে বেরিয়ে আসা অসম্ভব। চারুকে বাঁচাতে গিয়ে নিজেকে উৎসর্গ করার ডিসিশন আদৌ কতটা যুক্তিসঙ্গত? এতটা গভীর তার ভালোবাসা? ভয়হীনভাবে চলাফেরা মানুষের বুকে আতঙ্ক ছড়িয়ে গেল। ফোনে ক্রিং ক্রিং শব্দে মুখ ঝুড়ে বিরক্তির ছাপ এসে ধরেছে আমজাদের। ফোনে চোখ রাখতে অপরিচিত নাম্বার দেখতে পায়। এটা তার ব্যক্তিগত নাম্বার, বিশেষ কিছু মানুষ ছাড়া কেউ জানে না। ভাবনা চিন্তায় ছেদ ঘটিয়ে আবারও বেজে ওঠে ফোন। কানে গুজে আমজাদ কিছু বলার আগে অন্য পাশ থেকে আওয়াজ আসে। আমজাদ, চোখের পলকে ধরে ফেলল কার আওয়াজ হতে পারে। কাব্য কথা বলছে। উঠে দাঁড়ায়, দ্রুত গলায় বলে, স্যার স্যার আপনি ঠিক আছেন? লাউড স্পিকারে ফোন রাখা, সাথে কথোপকথন রেকর্ডের জন্য একটি বিশেষ যন্ত্র বসানো। দুজন তীক্ষ্ণ চোখ কাব্যের দিকে আবদ্ধ, সাথে কবিরেরও। কাব্য তাদের দিকে এক পলক চেয়ে বলল, চারুলতা কেমন আছে? কবিরের কপালে ভাঁজ পড়ল। এই বলার জন্য ফোন করতে দেওয়া হয়েছে তাকে? কাজের জন্য ফোন করে প্রেমের আলাপ জুড়ে বসলো? আমজাদ অন্য পাশ থেকে উত্তর দেয়, দেখাচ্ছে ভালো আছে, কিন্তু অনেক রেগে, আমাকে অনেক বকে, চলে যেতে চাই এখান থেকে। বারবার বলে আপনার আবেগ নাকি ফুরিয়ে গেছে বলে আপনি পালিয়ে গেছেন। নিঃশব্দে হাসল কাব্য। চোখ কটমট করে চেয়ে থেকে কবির আঙ্গুলের সাহায্যে ইশারা করে বলল আসল কথায় আসতে। কবিরের নজরকে উপেক্ষা করে কাব্য বলল, শোনো আমজাদ, বাড়ির স্টোর রুমে একটা পেন ড্রাইভ আর কিছু ডকুমেন্টস আছে, সেগুলো নিয়ে আসো। তোমাকে কবি সাহেবের চামচারা অ্যাড্রেস টেক্সট করে দেবে। কবির বলে উঠল, না, আমজাদ আসবে না। তোদের আমি এক বিন্দু ভরসা করি না। চঞ্চলকে পাঠা। রাগের ছাপ দেখা গেল কাব্যের মুখে। এবার জেদি গলায় বলল, উনি হাঁটতে পারেন না, কতবার বলেছি আপনাকে। হিসেব নিকে সব আমার সাথে আপনার। চঞ্চল আঙ্কেল আসবে না। হাঁটতে পারে না তো কি হয়েছে? ওর জন্য বিশেষ ব্যবস্থা আছে। গাড়ি পাঠাবো, লাক্সারিয়াস কার, আরাম আয়েশ করে আসবে। তাছাড়াও কতদিন দেখি না আমার ম্যানেজারকে, একটু চোখ ভরে দেখব। উনি আসবেন না।
আমার মাথা বিগড়ে দিও না বাবা, যা বলছি করো। আর এই আমজাদ কথা কানে গেছে? আমজাদ হন্তদন্ত হয়ে বলল। স্যার, কাব্য স্যার, আপনি ফিরবেন না? চঞ্চল সাহেবের বিষণ্ণ মন প্রকাশ করছেন সে, তবে চারু নয়, সে নিজের কাছ থেকেই লুকিয়ে বেড়াচ্ছে। রাগের আড়ালে কি চায় তার মন, সেটা স্বীকার করতে নারাজ। মেয়ের ডাকে চোখ তুলে চাইলেন, হাত তুলে ডাকলেন নিজের কাছে। চারু বাবার সামনাসামনি বসে বলল, বাবা, বাবা, আজ আমি তোমাকে প্রশ্ন করব, আর তোমার জবাব দিতে হবে। কাব্যের ব্যাপারে? হ্যাঁ বাবা, কি করে চেনো তুমি তাকে? বলো, আমরা সাধারণ মানুষ, এত রহস্য ভালো লাগে না বাবা? দীর্ঘশ্বাসের সাথে চঞ্চল সাহেব বললেন, মা জানিস, শায়লাকে আমি 19 বছর বয়সে বিয়ে করেছিলাম, ভালোবেসে। ওর বাবা ছিলেন না, মামার বাড়িতে থাকতো অবহেলায়। এর সাথে কাব্যর কি সম্পর্ক? আছি, কাব্যের কথাই আছি। তোর সবটা জানা উচিত। শুরু থেকে শুরু করি। বলো বাবা। বিয়ের পরেই কক্সবাজারে ঠাঁই হয়েছিল আমাদের। হাতে টাকা ছিল মাত্র 1100। এখানে এত সহজে কাজ পাওয়া যায় না, টিকে থাকা অত্যন্ত মুশকিল। অলৌকিকভাবে একদিন কনস্ট্রাকশনে কাজ করতে করতে এমন একজনের সাথে দেখা হয় যাকে আমি প্রথম পরিচয়ে মহামানব ভেবে ফেলি। আমার হাতে 5000 টাকা গুঁজে দিয়ে আমাকে পুনরায় দেখা করতে বলেছিল। জিজ্ঞাসা দৃষ্টিতে চারু বলল, কি ছিলেন সে? কবির আফনান। আপনার নামটি শুনে চমকে উঠল। পরিচিত শোনাচ্ছে কর্ণকুহরে। কবির আফনান আর কাব্য আফনান দুটি কেমন জানি অদ্ভুতভাবে জড়িত মনে হলো। তারপর কি হলো বাবা? কবির আফনানের সাথে আমার ঘন ঘন দেখা হতে শুরু করে, আমাকে নানানভাবে সাহায্য সহযোগিতা করতে শুরু করে। তাকে আমি এতটাই মত ভাবতে শুরু করেছিলাম যে সে আমার জন্য এত কিছু কেন করছে কখনো চিন্তাই করতে পারিনি। অতি সরল মনে ভেবে নিয়েছিলাম অন্যান্য কর্মীদের মতো আমাকেও সাহায্য করে সে। আমিও সাহায্যের বিনিময়ে তার টুকটাক কাজ করে দিতাম। প্রতি সপ্তাহে শুক্রবার আর শনিবার আমাকে বর্ডার থেকে কিছু জিনিস এনে কবিরকে দিতে হতো। জানার আগ্রহ ব্যাপক মাত্রায় প্রকাশ পাচ্ছে চারুর মনে। ভালো রকম মনোনিবেশ করে আছে বাবার কাছ থেকে আসা সব কথাগুলো। কি জিনিস ছিল সেগুলো বাবা? কখনো জেনেছো? জানার ফলেই তো আমার এই অবস্থা। আমি জানতাম জাহাজে করে পণ্য আসে আর কবির ব্যবসা করেন। সেদিন জানলাম সে ড্রাগ সাপ্লায়ার, স্মাগলিং, মানুষ হত্যার কাজে লিপ্ত। সেদিন থেকে আমি পথ আলাদা করার কথা ভেবে নেই। তাছাড়াও রাজনৈতিক দলের মধ্যে অনেক কীটপতঙ্গ ছিল, এখনও আছে, যারা দেশের হয়ে দেশেরই বিনাশ করছে। কবির আফনালে তাদের সাথে ওঠা বসা ছিল। অনৈতিক কাজ আর ক্ষমতালোভী মানুষের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে সে। আর তোর বাবা স্ত্রীকে একটা ভালো জীবন দেওয়ার জন্য অজান্তে অপরাধের সাথে জড়িয়ে গিয়েছিল। কাব্য? হতাশ গলায় চঞ্চল সাহেব বলে উঠলেন, ওই নরপশুর ছেলেই কাব্য। সে নিজের ছেলেকেও সাথ দেয়নি চারু। কাব্যের বাবা মার ডিভোর্সের পর কাব্য দাদির কাছেই বড় হয়েছে। বছরের পর বছর ছেলেকে বেহাল ফেলে রেখে হঠাৎ একদিন মনে পড়ল তার একটা ছেলে আছে। 18 বছরের এক কিশোরকে নিজের দলে সামিল করে নেয়। এমনকি কাব্যকে দিতে না চাইলে সে নিজের আপন খালাকে অবধি খুন করেছে। 18 বছরে একটা মানুষের নিশ্চয়ই হিতাহিত জ্ঞান হয়েছিল, ভালো খারাপ বাছবিচার করার ক্ষমতা জন্মেছিল, তারপরও নিজের বাবার দলে যোগ দিল। কাব্য এসব কিছুই জানতো না। তাকে মিথ্যা বলা হয়েছিল, তার দাদিকে হত্যা করা হয়েছে, সেটাও কাব্য জানতো না। তাকে বলা হয়েছিল তার দাদিকে বিদেশে পাঠাবে উন্নত চিকিৎসার জন্য, কিন্তু পাঠায়নি। কাব্যের চোখের সামনে স্লো পয়জন দিয়ে তিলে তিলে শেষ করেছিল মহিলাটাকে। কারণ কবির জানতো আসিয়া বানু থাকলে কাব্য কোনোদিন কবিরের কথা মতো চলবে না। মিথ্যে অসুখের অজুহাতে মেরে ফেলেছে তাকে। ততদিনে তো 13 বছর। 8 বছর অপেক্ষা করে এসেছিল আমার ঘরে। আর দেখ তোর বাবা কত বড় অপরাধের সাথে জড়িয়েছিল। চারু বাবা দুহাত আরো শক্ত করে চেপে ধরল। দুর্বল হৃদয়ের মানুষ চঞ্চল সাহেব পূর্ব থেকেই। পুরুষ মানুষও এমন হতে পারে, এটা তার বাবার কাছ থেকেই জেনেছে চারু। তুমি তো ইচ্ছে করে এসব করনি, তাই না বাবা? বিশ্বাস কর মা, আমি যদি জানতাম ভালো মুখোশের পেছনে এই চেহারা, সারা জীবন নুন পান্তা খেয়ে জীবন পার করে দিতাম।
হয়তো আমার মনেও টাকার লোভ জন্মে গিয়েছিল মা। এটা লোভ না বাবা, পরিবারের জন্য চিন্তা। দীর্ঘ পলক ফেলে চঞ্চল সাহেব আবারও বলতে লাগলেন, কাব্য সরল সোজা ছেলে ছিল। অপরাধের দুনিয়াতে আমি তাকে দেখেছি মাত্র 2 বছর। তারপরেই মনে সাহস জুগিয়ে পথ আলাদা করেছি, কিন্তু জানতাম না খারাপ কাজ ত্যাগ করতে গিয়ে আমি হব সর্বহারা। আমার ব্যাংকে যত টাকা ছিল সব নিজের নামে নিয়ে নিয়েছে। মেরে ফেলতে চেয়েছিল আমাকে। নিজের হারাম টাকার কেনা গাড়ি দিয়ে কসলিয়ে দিতে চেয়েছিল আমাকে, কিন্তু পারেনি। কে রক্ষা করেছে শুনবি? ধীরকণ্ঠে চারু প্রশ্ন করে। কে? কাব্য। রাস্তায় পড়ে কাতরাতে দেখে এই ছেলেটা চঞ্চল আঙ্কেল বলে দৌড়ে এসেছিল। মানুষ ডেকেছে, হাসপাতালে ভর্তি করেছে আমাকে। সেদিন থেকে সব বাদ দিয়ে আমি তোকে আর তোর মাকে নিয়ে ঢাকায় চলে আসি। ভুল বললাম, তোর মা আমাকে নিয়ে। আমি তো পঙ্গু হয়ে গিয়েছিলাম। যাওয়ার আগে কাব্যকে একটা কথা বলেছিলাম, সেটা হলো নিজের জীবনে সুস্থভাবে বাঁচতে চাইলে নিজের বাবার কাছ থেকে চলে আসো। তোমার দাদিকে তোমার বাবা খুন করেছে, সবটা জানিয়ে দিয়েছিলাম তাকে। ওকে ভালো স্কুলে পড়ালেখা, ওর শখ পূরণের আড়ালে ওর বাবা যে ওকে ব্যবহার করেছে। জানি না কাব্য সেদিন আমার কথা মাথায় নিয়েছিল নাকি, তবে চুপ করেছিল। জীবনটা এত পেঁচানো না হলেও পারত। এই মুহূর্তে চারুর মনে এই বাণী ঘুরপাক খাচ্ছে। সারা জীবন একটা সহজ পথে চলতে চেয়েছে, হয়তো ছিল অনেক অভাব অনটন, তারপরও এত রহস্যময় ছিল না। আজ বাবার মুখ থেকে জানতে পেরে প্রতিক্রিয়াহীন হয়ে উঠেছে। খোলাসা হয়েছে অনেক কিছু। জানতে পারলেও তার বাবার পঙ্গু হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা ছিল না। সুপরিকল্পিতভাবে মেরে ফেলতে চেয়েছিলেন তাকে, নির্মমভাবে। আমাকে বিয়ে করা কি কোনোভাবে এসবের সাথে জড়িত? কাব্য বেঁচে আছে আমি এটাও জানতাম না। আমি খুব কাছের একজনের কাছ থেকে জানতে পেরেছিলাম কাব্য তার দাদির মৃত্যুর আসল রহস্য জানতে পেরে ওর বাবার বিরোধিতা করেছে। তাকেও মেরে ফেলার পরিকল্পনা চলছিল। চারুর চোখের সামনে ভেসে আসলেও কাব্যের হাতের আঘাতের চিহ্ন, বেশ পুরাতন ক্ষত। ঘাড়ে হাতে যতবার দৃষ্টিপাত হয়েছে এই ক্ষতগুলোই বেশি ধরা দিয়েছে চোখে। হাহাকার জাগছে মনের অন্তরালে। বাবার আর কাব্যর উভয়ের কথায় জর্জরিত হচ্ছে মস্তিষ্ক। চঞ্চল সাহেব আবারও বলে উঠলেন, আমার মনে অনেক ভয় হচ্ছে। যদি কাব্য সত্যি ওর বাবার মতন না হয়, তাহলে ওর জন্য অনেক বিপদ। ছেলেটা কখনো খারাপ ছিল না, ওকে খারাপ পথে টেনে হেসড়ে আনা হয়েছিল। সেদিন প্রথম ওর বাবা ওর হাতে পিস্তল ধরায়, সেদিন থেকে প্রতিবার ওর হাত কেঁপেছে। স্বস্তি নামক অনুভূতিটা নিজের মধ্যে পাওয়া দায় হয়ে পড়েছে। প্রতিনিয়ত মনে হয় দম আটকে মারা যাবে। কিছুটা বোধ হয় যন্ত্রণা চলছে মর্মে। রাগ হয়ে যা প্রকাশ্যে আসে। ঠোঁট ভিজে চারু কাপা কণ্ঠে প্রশ্ন করল, বিপদ মানে কেমন বিপদ? যে পরিকল্পনা তখন পূর্ণতা পায়নি, সেটা যদি এখন। চঞ্চল সাহেবের কথা শেষ হওয়ার আগেই চারু বলল, আমি উঠলাম বাবা।